আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া আফরোজ, সহকারী শিক্ষিকা আমিনুর রহমান গার্লস হাই স্কুল। আমি আজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে অধ্যায়টার উপর আলোচনা করব সেটি হচ্ছে আমাদের 13 অধ্যায় উপাত্ত বিন্যস্তকরণ। আশা করি সকল শিক্ষার্থী তোমরা ভালো আছো, আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। তাহলে চলো আমরা এই অধ্যায়টা সম্পর্কে আজকে জানি। তাহলে দেখো, আমি শুরু করার আগে এই অধ্যায়ের উপরে কিছু সংজ্ঞা লিখে দিয়েছি, যেগুলো তোমাদের 1 নং সংক্ষিপ্ত প্রশ্নে প্রায়ই আসে এবং এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছরই আমাদের পিএসসি পরীক্ষায় এই অধ্যায়টা থাকে, ঠিক আছে। 11 নং প্রশ্নে আমরা এই অধ্যায়টার উপরে অঙ্ক পাবো, 8 মার্কের অঙ্ক পাবো আমরা। তাহলে অঙ্ক শুরু করার আগে আমরা আজকে কিছু জেনে নিই, ঠিক আছে। দেখো, আমি বোর্ডে উপাত্তের সংজ্ঞা লিখেছি। উপাত্ত কি? আমাদের অধ্যায়টার নাম হচ্ছে কি? উপাত্ত বিন্যস্তকরণ। তাহলে প্রথমে আমরা জানি উপাত্ত জিনিসটা কি। তথ্য বা সংখ্যাসূচক পরিমাপকে উপাত্ত বলা হয়। তথ্য বা সংখ্যাসূচক পরিমাপগুলোকে আমরা উপাত্ত বলি, ঠিক আছে। উপাত্ত 2 প্রকার: বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। উপাত্ত 2 প্রকার, সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত কি? যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। যে উপাত্তগুলো সুন্দরভাবে সাজানো থাকবে সেগুলোকে আমরা বলবো বিন্যস্ত উপাত্ত। আর অবিন্যস্ত উপাত্ত কি? যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না। যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না সেগুলোকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত। এবার আসুন ট্যালি কি। প্রাপ্ত উপাত্তসমূহকে সংখ্যার পরিবর্তে বিশেষ এক ধরনের চিহ্ন, লম্বা একটা দাগ দিয়ে, ঠিক আছে, এই দেখো আমি চিহ্নটা দেখিয়ে দিয়েছি, যেরকম একটা দাগ দিয়ে আমরা ট্যালি প্রকাশ করব, ঠিক আছে। এই চিহ্নটাকে আমরা বলি ট্যালি। তাহলে ট্যালি আমি যখন তোমাদের অঙ্ক করবো তখন আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। একটা জিনিস খেয়াল করো, ট্যালির চিহ্নটা হচ্ছে এরকম, ঠিক আছে, এটা দাগ, লম্বা একটা দাগ। তাহলে একটা সংখ্যা হলে একটা দাগ, দুটো সংখ্যা হলে আমরা দুটা দাগ দিব, ঠিক আছে। তাহলে ট্যালির একটা নিয়ম হচ্ছে যখনই 5টা হয়ে যাবে, আমি 4টা দিলাম, যখনই 5টা হয়ে যাবে তখন সেটা আমাদের আড়াআড়ি দিতে হয়। তখন সেটা আমাদের 5 নম্বরটা আমরা কিভাবে দিব? আড়াআড়ি করে দেব। তারপর 6, যখনই 6 বলবে, এখানে 5টা হয়ে গেল, এরপর 6, 7, 8, 9, 10, যখন আবার এভাবে ট্যালিটা আড়াআড়ি চিহ্নটা আসে, ঠিক আছে। 5টার ক্ষেত্রে তখন আড়াআড়ি আমাদের দিতে হবে ট্যালির ক্ষেত্রে। তারপর দেখো গণসংখ্যা। প্রদত্ত তথ্য বা উপাত্ত হতে যে কোনো শ্রেণীর 2টি সীমার মধ্যে যতগুলো সংখ্যা পাওয়া যায় তাকে ওই শ্রেণীর গণসংখ্যা বলে। যে শ্রেণীর ভিতরে কতগুলো সংখ্যা আছে, ঠিক আছে, ওই সংখ্যাটা হচ্ছে গণসংখ্যা নামে পরিচিত, ঠিক আছে। যেমন আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই যে 5ম শ্রেণীতে 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো, ঠিক আছে। তাহলে 20 জন শিক্ষার্থী, এই 20 জন শিক্ষার্থীটা হচ্ছে গণসংখ্যা। এবং কোন শ্রেণীতে কতজন, যেমন ধরো গণিতে 50 থেকে 60 পেয়েছে 5 জন শিক্ষার্থী, তাহলে 50 থেকে 60 এইটা হচ্ছে শ্রেণী, আর কতজন পেয়েছে? 5 জন শিক্ষার্থী, এই 5 জনই হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে। আমরা যখন অঙ্ক করবো তখন আরো সুন্দরভাবে বুঝতে পারবো। তাহলে তোমরা সবাইগুলো একটু দেখো। শ্রেণী ব্যবধান, প্রত্যেক শ্রেণীর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের মধ্যে পার্থক্য বা ব্যবধান হলো শ্রেণী ব্যবধান। সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান। যেমন আমি বলেছি যে 50 থেকে 60, মানে 60 থেকে 50, এই যে শ্রেণী ব্যবধান, ঠিক আছে, পার্থক্যটা সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান নামে পরিচিত। তাহলে আশা করি তোমরা এই সংজ্ঞাগুলো বুঝতে পেরেছো এবং অঙ্ক করার সময় আরো ভালো করে বুঝতে পারবে। তোমরা খাতায় এই সংজ্ঞাগুলো তুলে রাখো, কারণ হচ্ছে আমাদের সংক্ষিপ্ততে প্রায় সময় এই সংজ্ঞাগুলো আসে। তারপরে আরেকটা জিনিস যেটা আছে সেটা আমি তোমাদের বলছি যে লেখচিত্র কি, ঠিক আছে। লেখচিত্র হচ্ছে যদি আমরা চাক্ষুষ প্রদর্শনের জন্য সুন্দরভাবে কোনো কিছু যদি আঁকি সেটা হচ্ছে আমাদের লেখচিত্র, ঠিক আছে। আমরা আজকে লেখচিত্র হচ্ছে আয়তলেখটাকে প্রায় সময় তোমাদের লেখচিত্রের ভিতরে হচ্ছে তোমার আয়তলেখটা পড়ে, ঠিক আছে। আমরা আজকে কিভাবে আয়তলেখ আঁকতে হয় সেগুলো আমরা শিখবো, সারণী কিভাবে করতে হয় সেটাও আমরা আজকে অঙ্কের মাধ্যমে সৃজনশীল আকারে তোমাদের শিখিয়ে দিব, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো। তাহলে তোমরা এগুলো তুলে নাও।
দেখো এখানে লেখচিত্র সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি তোমাদের। লেখচিত্র সংজ্ঞাটা দেখো, চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্র হলো লেখচিত্র। চাক্ষুষ প্রমাণের জন্য মানে তুমি চোখে যেন দেখতে পারো, ঠিক আছে, চোখের মাধ্যমে যে দর্শনটা দেখানোর জন্য যে চিত্রটা আঁকা হয় সেটাই হচ্ছে লেখচিত্র। আমরা যে সারণী তৈরি করব সেই সারণীটা বোঝার জন্য আমরা চিত্র আঁকবো, ঠিক আছে। চাক্ষুষ প্রদর্শনের জন্য যে রেখার সাহায্যে আঁকা চিত্রটাই হচ্ছে লেখচিত্র। যেমন হচ্ছে লেখচিত্র আমরা অনেক কিছুই শিখবো, বাট উপরের ক্লাসে গিয়ে আমরা আরো ডিটেলসে আরো অনেক চিত্র শিখবো। বাট এখন আমরা পঞ্চম শ্রেণীর জন্য শুধুমাত্র লেখটা সম্পর্কে জানবো। লেখটাকে খেয়াল করো, গণসংখ্যা নিবেশনের শ্রেণীর নিম্ন সীমাকে আনুভূমিক রেখা, আনুভূমিক রেখাটা হচ্ছে এই যেটা শুয়ে আছে, ঠিক আছে, ভূমিতে যেটা আছে সেটা হচ্ছে আনুভূমিক রেখা। তার মানে ক এবং খ হচ্ছে আনুভূমিক রেখা। এখানে আমরা কিসের মান নিব? শ্রেণী সীমার মানগুলো নিব, ঠিক আছে। আমরা শ্রেণী সীমার মানগুলো নিব, ঠিক আছে। শ্রেণী সীমার মানগুলো আমরা আনুভূমিক রেখায় নিব। এবং গণসংখ্যাকে উলম্ব রেখা, উলম্ব রেখাটা হচ্ছে লম্বা যেটা খাড়া ভাবে থাকবে সেটা হচ্ছে উলম্ব রেখা, ঠিক আছে। উলম্ব রেখা এটা হচ্ছে ক এবং গ, এটা হচ্ছে উলম্ব রেখা। কি বসাবো আমরা? গণসংখ্যার মানটা বসাবো। তাহলে আমরা উলম্ব রেখায় কিসের মান বসাবো? গণসংখ্যা। সারণী থেকে যে আমরা গণসংখ্যাটা পাবো সেই গণসংখ্যার মানগুলো আমরা এখানে বসাবো। বসিয়ে প্রতিটি শ্রেণীর জন্য যে আয়ত পাওয়া যায়, প্রত্যেকটা শ্রেণীর জন্য যে আমরা একটা আয়ত পাবো, ঠিক আছে, এরকম চিত্র আসবে আমাদের। আয়ত পাবো, প্রত্যেকটা শ্রেণীর জন্য যে আয়ত পাওয়া যায় তাকে আয়তলেখ বলে, ঠিক আছে। আমরা আজকে অঙ্কের মাধ্যমে এই চিত্রগুলো তোমাদের বুঝিয়ে দিব, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তারপরে এই অধ্যায়টা আমাদের আরেকটা অঙ্ক আছে, জনসংখ্যার ঘনত্বের একটা অঙ্ক আছে, যেটা আমরা বিজ্ঞানেও পাবো, আমাদের বিজ্ঞান বইতেও আমরা এই সূত্রটা পাবো। আর গণিতেও এই সূত্রটা আছে, জনসংখ্যার ঘনত্ব কি, ঠিক আছে। তাহলে আমাদের সংখ্যাটা দরকার নেই, আমাদের সূত্রটা দরকার আছে অঙ্কটা করার জন্য। জনসংখ্যার ঘনত্বের সূত্রটা হচ্ছে মোট জনসংখ্যা ভাগ হচ্ছে আয়তন, মোট জনসংখ্যা ভাগ হচ্ছে আয়তন। এই সূত্রের সাহায্যে আমরা অঙ্ক করব, ঠিক আছে। তাহলে তোমরা সংখ্যাগুলো খাতায় তুলে ফেলো এবং সূত্রটা খাতায় লিখে ফেলো। দেখো বোর্ডে আমি একটা সৃজনশীল লিখেছি তোমাদের, যে নিচের উপাত্ত সময়ের একটি বিদ্যালয়ের 15 জন শিক্ষার্থীর ওজন নির্দেশ করা হলো। তাহলে ওজনের একক হচ্ছে কেজি। 15 জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে 32, 22, 25, 20, 28, 29, 33, 23, 29, 24, 25, 25, 21, 32, 28। এগুলো হচ্ছে 15 জন শিক্ষার্থীর ওজন। এক একজনের ওজন এক এক রকম, ঠিক আছে। কারোর ওজন 28 কেজি, কারোর ওজন 20 কেজি, ঠিক আছে। এখানে ওজনটা দেওয়া আছে। কতে কি বলেছে দেখো, 5 শ্রেণীর ব্যবধানে উপাত্তের সমূহের সারণী তৈরি করো। 5 শ্রেণী নিয়ে আমরা উপাত্তের একটা সারণী তৈরি করব, ঠিক আছে। প্রাপ্ত সারণী ব্যবহার করে একটি আয়তলেখ অঙ্কন করো। প্রাপ্ত সারণীটা ব্যবহার করে আমরা একটি চিত্রের সাহায্যে দেখিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কয়ের সমাধানটা করে নিই। কয়ের সমাধানটা করার ক্ষেত্রে প্রথমে আমরা যে কাজটা করব সেটা আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানগুলো আমরা বের করব। প্রথমে আমরা সর্বোচ্চ আর সর্বনিম্ন মানটা বের করব। এখানে আমাদের ওজন দেওয়া আছে, তাহলে সর্বোচ্চ ওজন আর সর্বনিম্ন ওজন আমরা এখানে বের করি। সর্বোচ্চ ওজন আমরা খুঁজে বের করব। তাহলে চলো আমরা সর্বোচ্চ কোথায় আছে দেখো, 32 বা সর্বোচ্চ কে আছে খুঁজে বের করবে, ঠিক আছে। এখানে সর্বোচ্চ কত? 33 আছে। তাহলে আমরা দেখি সর্বোচ্চ 33। এবার আমরা খুঁজে বের করি সর্বনিম্ন, সবচেয়ে ছোট মানে কম ওজন কার, ঠিক আছে। এখানে সবচেয়ে কম ওজন কার খুঁজে বের করো তোমরা। এখানে সবচেয়ে কম আছে কত? 20। এই যে দেখো 20, ঠিক আছে, 20। তাহলে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন বের করতে পেরেছি। এবার আমরা সারণীটা তৈরি করব।
তাহলে আমরা লিখি যে 5 শ্রেণী ব্যবধানে উপাত্ত সমূহ, এই যে উপাত্তগুলো হচ্ছে এইগুলা, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে উপাত্ত, ঠিক আছে, যে এক এক জনের এক এক রকমের ওজন, 15 জন শিক্ষার্থী 15 রকমের ওজন দেওয়া আছে, এগুলাই হচ্ছে উপাত্ত। তথ্য, এখানে তথ্য তুমি পেয়েছো, 15 জন শিক্ষার্থী তথ্য পেয়েছো, ওদের ওজন পেয়েছো, এগুলোকে সংখ্যা আকারে প্রকাশ করা হয়েছে। এই জন্য এটা আমরা সংখ্যাতে পড়েছিলাম, তথ্য বা উপাত্ত সমূহকে যদি সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে উপাত্ত। 5 শ্রেণী ব্যবধানে উপাত্ত সমূহের সারণী, উপাত্ত সমূহের সারণী তৈরি করা হলো। তাহলে আমরা সারণীটা তৈরি করি। প্রথমেই দেখো, তোমরা এই সারণী তৈরি করতে হলে তোমাদের প্রথমে 3টা ঘর নিতে হবে। কি কি ঘর? এই দেখো, 1টা 2টা 3টা ঘরের নাম আমি তোমাদের দিয়ে দিচ্ছি। প্রথম ঘরটা হচ্ছে শ্রেণী ব্যবধান, তারপরটা হচ্ছে তোমার ট্যালি, আর এটা হচ্ছে গণসংখ্যা বলা হয়, শুধু সংখ্যা বলা হয়, তোমাদের ইচ্ছা ঘটন সংখ্যা বলতে পারো, গণসংখ্যা বলতে পারো, ঠিক আছে, বা শিক্ষার্থী সংখ্যা বলতে পারো, ঠিক আছে, যার যেটা সুবিধা, যেটা খুশি তোমরা লিখতে পারো। শুধু সংখ্যা লিখলেও হবে, গণসংখ্যা লিখলেও হবে, শিক্ষার্থী সংখ্যা লিখলেও হবে, ঘটন সংখ্যা লিখলেও হবে, ঠিক আছে। যাক, আমি 2টা দিয়ে দেখিয়ে দিয়েছি। এবার আসো আমরা, তাহলে কি আমি আবারও বলছি, প্রথমে আমরা কয়টা ঘর করব? 3টা ঘর করতে হবে, লম্বালম্বি করে আমরা 3টা করব, ঠিক আছে, এগুলোকে কলাম বলা হয়। যাই হোক, তোমরা এগুলো লম্বালম্বি করে 3টা ঘর করবে। তারপর দেখো, আমাদের সর্বনিম্ন কত? 20, আমরা 20 থেকে শুরু করব। আর আমাদের শ্রেণী ব্যবধান 5 বলে দেওয়া আছে, আমরা 5 করে নিব। তাহলে প্রথম যদি আমি 20 নেই, 20 থেকে আমাদের শুরু হবে, ঠিক আছে, 20 থেকে হিসাব করবে। 20, 21, 22, 23, 24, তার মানে 5 পর্যন্ত কত গেল? 24। তাহলে এটা একটা ঘর। আমরা যাব কত পর্যন্ত? 33 পর্যন্ত যাব, ঠিক আছে, আমাদের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত যাব। 24-এর পরে আমরা লিখলাম 25 থেকে আমরা 5 করব, 25, 26, 27, 28, 29, তাহলে আমরা লিখব 29। তাহলে 25 থেকে 29 পর্যন্ত আমাদের ব্যবধান হচ্ছে কত? 5 ঘর। তারপরে 29-এর পরে আমরা লিখব 30। 30 থেকে আমরা যাব 30, 31, 32, 33, 34। আমরা আর নিব না, কারণ আমাদের সর্বোচ্চ হচ্ছে কত? 33। আমরা আমাদের এই 30 থেকে 34-এর ভিতরে কি আমাদের 33 আছে, তাহলে আমরা আর নিব না, ঠিক আছে। তাহলে আমরা কয়টা ঘর পেলাম? আমরা 3টা ঘর পেয়েছি। এবার আমরা চিত্রটা, আমরা এবার মান বসাই, ঠিক আছে। এবার দেখো, তোমাদের সুবিধার জন্য, এটা তো তোমাদের প্রশ্ন দেওয়াই থাকবে, ঠিক আছে, তোমরা পেন্সিলের সাহায্যে প্রত্যেকটা নিবে আর কাটবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে দেখো, 32 আমি নিব, ঠিক আছে। 32টা কোন ঘরে আছে? 30 থেকে 34-এর ভিতরে 32 আছে, তাহলে আমরা একটা দাগ দিব। এই ট্যালিটা হচ্ছে একটা লম্বা দাগ। তারপর 22 কোথায় আছে? আমাদের এই ঘরে আছে, আমরা একটা দাগ দিব। তারপর আমাদের 25 কোথায় আছে? আমাদের এই ঘরে, আমরা 25 দাগ দিলাম। এবার আমাদের আছে 20 আমাদের কোন ঘরে আছে? এই ঘরে আছে, আমরা 20 দিলাম। এরপর আমাদের কত? 28 আছে, 28 আমাদের কোন ঘরে আছে? এই ঘরে আছে, আমরা একটা দাগ দিব, 28 দিলাম। এরপর আছে 29টা কোন ঘরে? এই ঘরে। 33 আমাদের কোথায়? এইখানে 33। তারপর 23 কোথায় আমাদের আছে? 23 এখানে আছে আমাদের। 29 আমাদের কোথায় আছে? এই ঘরটায় আছে। তারপর আমাদের 24টা আমাদের কোন ঘরে আছে? এই ঘরে আছে। এরপর নেব আমরা 25 আমাদের কোন ঘরে আছে? এই ঘরে। এই ঘরে দেখো অলরেডি 4টা হয়ে গেছে, যখনই 5 আমরা বলেছি আমাদের আড়াআড়ি নিব আমরা 25। এরপরে দেখো 25 আরেকটা আছে, তাহলে আমরা আবার নিব 25। তারপর হচ্ছে আমাদের 21 আমরা কোথায় নিব? দেখো 21 আমাদের এই ঘরে অলরেডি 4টা হয়ে গেছে, তখন 5টার ক্ষেত্রে আমরা আড়াআড়ি দাগ দিব।
তারপর দেখো আমাদের আছে কত 32, 32 আমাদের কোথায় আছে, এই ঘরে আসছে 32। তারপর আমাদের কত আছে লাস্ট 28, 28টা আমাদের কোন ঘরে আছে, এই ঘরে আছে। তাহলে আমাদের ট্যালি নেওয়াটা হয়ে গেল। কিভাবে আমরা ট্যালিটা নিব, তোমরা প্রশ্নে পেন্সিলের সাহায্যে একটা একটা করে নিবে আর তোমাদের খাতায় দাগ দিবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, এবার আসো আমাদের দেখো সংখ্যা বা গণসংখ্যাটা কি। ট্যালি যতগুলো এঁকেছি সেগুলো আমরা হিসাব করে এখানে বসাবো, এটাই হচ্ছে আমাদের গণসংখ্যা বা সংখ্যা, শিক্ষার্থী সংখ্যা। তার মানে এখানে কয়টা আছে দেখো 5টা, তাহলে 5, এখানে 5, 6, 7, এখানে 7টা, আর এখানে কয়টা 1, 2, 3, 3। তাহলে তারপর আমরা লিখবো মোট। মোট শিক্ষার্থী সংখ্যা আমাদের কত বলেছিল, 15 বলেছিল। দেখো আমরা এখন যোগ করে দেখি আমাদের 15 আসে কিনা। 7 আর 3 যোগ করলে 10, 10 সাথে 5 যোগ করলে কত হয় 15। তার মানে আমাদের 15 জন শিক্ষার্থীর আমরা হিসাব পেয়ে গেলাম ওদের ওজন। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী সংখ্যা আমাদের কি আসলো, 15 জন আসলো। আশা করি তোমরা সারণী তৈরি করতে পারবে। আমি আবারও বলছি, সারণী তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমরা কি বের করব, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বের করব, সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যাগুলো বের করব। ঠিক আছে, তারপর আমরা সারণী তৈরি করব। যদি তোমার প্রশ্ন দেওয়া থাকে 5 শ্রেণীর ব্যবধানে, তাহলে তুমি 5 শ্রেণীর ব্যবধানে নিবে। তাহলে সর্বনিম্ন থেকে আমরা হিসাব করব, সর্বোচ্চ পর্যন্ত যাব। সর্বনিম্ন থেকে শুরু করে আমরা সর্বোচ্চ পর্যন্ত যাব 5 ব্যবধান করে। ঠিক আছে, আর আমাদের ঘর করকেটা করতে হবে, 3টা ঘর করতে হবে, একটা শ্রেণী ব্যবধান, একটা ট্যালি, আর একটা হচ্ছে সংখ্যা, গণসংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা বলতে পারো, গণসংখ্যা বলতে পারো, বা সংখ্যা বলতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা কয়ের সমাধানটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাই ক্ষয়ের সমাধানে। ঠিক আছে, বলেছে প্রাপ্ত সারণী ব্যবহার করে আয়তলেখ অঙ্কন করে। এই যে সারণীটা ব্যবহার করে আমরা কি করব, আয়তলেখ অঙ্কন করব। কত তোমার এই সারণীটা দেওয়া থাকবে, এখন আমরা আয়তলেখ আঁকবো। তাহলে আমরা লিখি ক সারণী হতে আয়তলেখ আঁকা হলো। তাহলে ক সারণী থেকে আমরা প্রথমে আয়তলেখ পাবো। তাহলে আয়তলেখের জন্য আমরা কিভাবে বলেছি, এরকম করে আমাদের একটা উলম্ব লাগবে আর এটা হচ্ছে অনুভূমিক রেখা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এরকম আঁকলাম। তাহলে আমি প্রথমেই তোমাদের বলেছি যে এই যে এটা উলম্ব আর অনুভূমিক রেখা দুটো পরস্পর যে বিন্দুতে মিলিত হবে, যে বিন্দুটা মিলিত হবে সেটা হচ্ছে মূল বিন্দু। এটাকে আমরা শূন্য ও দিব। ঠিক আছে, শূন্য। ঠিক আছে, এখন দেখো এই অক্ষে আমরা কি বসাবো, এই অক্ষে বসাবো আমরা হচ্ছে শ্রেণী ব্যবধানের মানগুলো। ঠিক আছে, শ্রেণী ব্যবধানের মানগুলো। আর এদিকে বসাবো আমরা হচ্ছে, আমরা শ্রেণী গণসংখ্যার মানগুলো, যে শ্রেণীতে যে গণসংখ্যার মান ছিল সেটা। আমাদের পদের গণসংখ্যা সর্বোচ্চ ছিল কত, 7। তার মানে আমরা 1 থেকে 7 পর্যন্ত যাব। 1, 2, 3, 4, 5, 6, 7। আমাদের সর্বোচ্চ ছিল 7। ঠিক আছে, তাহলে আমরা 7 পর্যন্ত নিব। তাহলে আমরা 7টা এরকম দাগ দিয়ে দিব, স্কেল দিয়ে তোমরা আঁকবে। আর সবাই আমি আবারও বলছি যে তোমরা পেন্সিল দিয়ে আঁকবে। আয়তলেখ সবসময় পেন্সিল দিয়ে আঁকবে, কেউ কলম দিয়ে আঁকার চেষ্টা করবে না। চিত্র সবসময় পেন্সিল হবে, কেউ কলম দিয়ে আঁকবে না। তাহলে আমরা 7টা দাগ নিব। আমাদের সর্বোচ্চ 7 ছিল, আমরা 7টা দাগ নিব। ঠিক আছে, এরপর দেখো আমরা এখানে ঘর নিব হচ্ছে, আমাদের 3টা ঘর ছিল। একটা ছিল 20 থেকে 24, তারপর ছিল 25 থেকে 29, আর একটা ঘর ছিল 30 থেকে আমাদের 34। ঠিক আছে, এগুলোর জন্য আমরা 3টা করে ঘর নিব। তিনটা করে ঘর নিব আমরা। তুমি পেন্সিল দিয়ে এঁকে তারপর বাড়তি যে অংশগুলো থাকবে সেগুলো মুছে দিবে, তাহলে তোমার চিত্রটা দেখতে কি সুন্দর হবে। আর না মুছার জন্য নাম্বার কাটা যাবে না, তারপরও আমরা চেষ্টা করব আমাদের চিত্রটা যেন সুন্দর হয় দেখতে। এখন দেখো তোমাদের
আমি একটু সাইডে লিখে দেই আমাদের যে ইয়াটা কতে আমরা যেটা করেছিলাম, ঠিক আছে, যে আমাদের শ্রেণী ট্যালি সংখ্যা, শ্রেণী আমাদের ছিল 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 5 ছিল আমাদের প্রথমটা, এরপর 7, এরপর আমাদের 3 ছিল, 5, 7, 3। তাহলে আমাদের সর্বোচ্চ ছিল 7। আমি তোমাদের এটা বোঝানোর জন্য সাইডে রেখেছি, তোমাদের করতে হবে না, তোমাদের কত তো আছে, আমি তো মুছে ফেলেছি বোর্ডের জন্য, সেজন্য আমি একটু সাইডে তোমাদের বোঝানোর জন্য সেটা আবার লিখলাম। দেখো আমাদের সর্বোচ্চ গণসংখ্যা ছিল 7, এই সাইডে আমরা সর্বোচ্চ নিব, এটা হচ্ছে আমরা এই সাইডে গণসংখ্যা নিব, ঠিক আছে, গণসংখ্যা বা শিক্ষার্থী সংখ্যা, আর এটা হচ্ছে শ্রেণী ব্যবধান, ঠিক আছে। তাহলে আমরা এই অক্ষে নিলাম আমরা শ্রেণী ব্যবধান, এদিকে নিলাম আমরা গণসংখ্যা। দেখো আর প্রথম ঘরটা খালি থাকবে, কারণ হচ্ছে এটা শূন্যর পর থেকে হচ্ছে 20, এই জন্য আমরা 20 থেকে শুরু হয়েছে, এই জন্য প্রথম ঘরটা আমরা কি রাখবো, ফাঁকা রাখবো, খালি রাখবো। তৃতীয় ঘরে আসো, দেখো আমাদের 20 থেকে 24 এর মান কত, 5, 20 থেকে 24 এর মান হচ্ছে 5, এটা আমরা এভাবে আড়াআড়ি করে এঁকে দিব, ঠিক আছে। 20 থেকে 24 এর মান হচ্ছে 5, 25 থেকে 29, এটা 25 থেকে 29 এটার মান হচ্ছে 7 পর্যন্ত, তাহলে 7 পর্যন্ত আমরা আঁকবো, ঠিক আছে। এরপর হচ্ছে 30 থেকে 34, এটার মান হচ্ছে 3 ঘর পর্যন্ত যাব আমরা, 1 2 3, এই 3 ঘর পর্যন্ত গিয়ে আমরা এইভাবে দাগ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের আয়তটার লেখাটা কিভাবে আঁকতে হবে। 20 থেকে 24 আমাদের 5 পর্যন্ত নিব, এরপর 7, এরপর হচ্ছে 3। তাহলে আশা করি তোমরা আয়ত লেখাটা আঁকতে পারবে, যে কিভাবে আমরা আয়ত লেখাটা হবে, ক সারণী থেকে ব্যবহার করে আমাদের কি আয়ত লেখাটা আঁকবো। এই আয়ত লেখাটা যদি তোমরা রাখতে পারো তাহলে তোমরা 4 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পেরেছো। দেখো আমি বোর্ডে আরেকটা সৃজনশীল লিখেছি তোমাদের, 3 নং সৃজনশীলটা। আশা করি তোমরা শীটের 2 নং সৃজনশীলটাও করতে পারবে। 2 নং সৃজনশীলে দেখো কোন শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি। তাহলে আমাদের দেখো এখানে 20 থেকে 24 শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 8 জন, তাহলে 20 থেকে 24 শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। পঞ্চম শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী রয়েছে, মোট 26 জন, যোগ করে আমরা বের করে ফেলবো। আর আয়তলেখা আমরা একটু আগে দেখেছি কিভাবে আয়তলেখা আঁকতে হয়, তাহলে তোমরা আয়তলেখাটা আঁকতে পারবে। সারণী তোমাদের দেওয়াই আছে, ওই সারণী থেকে তোমরা আয়তলেখাটা এঁকে ফেলবে। এবার আসো 3 নং সৃজনশীলটা দেখো, যে নিচের সারণী 2টি গ্রামের জনসংখ্যা এবং আয়তন দেওয়া আছে, 2টা গ্রামের জনসংখ্যা দেওয়া আছে আর কি আয়তন দেওয়া আছে, আয়তনের একক বর্গ কিলোমিটারে দেওয়া আছে, ঠিক আছে। ক কি বলেছে, ক গ্রামের জনসংখ্যা ঘনত্ব কত, জনসংখ্যা ঘনত্বের সূত্রটা আমি কিন্তু তোমাদের প্রথমেই দিয়ে দিয়েছি, যে জনসংখ্যা ঘনত্বের সূত্রটা হচ্ছে মোট জনসংখ্যা ভাগ হচ্ছে আয়তন, আয়তন দিয়ে আমরা ভাগ করব। খ গ্রামের জনসংখ্যা ঘনত্ব একই কাজ করব, আমরা 2টি গ্রামের জনসংখ্যার গড় ঘনত্ব বের করব, 2টা গ্রামের জনসংখ্যার আমরা গড় ঘনত্ব বের করব, ঠিক আছে। আমরা গড়ের অধ্যায়ে যেভাবে অঙ্কগুলো করেছি সেভাবে আমরা গড় ঘনত্বটা বের করব। তাহলে আসো আমরা প্রথমে কয়ের সমাধানটা করি। তাহলে ক গ্রামের জনসংখ্যা কত দেওয়া আছে, ক গ্রামের জনসংখ্যা দেওয়া আছে কত আমাদের 1950, আর আয়তন দেওয়া আছে আমাদের কত 15, ঠিক আছে। তাহলে আমরা বের করব জনসংখ্যার ঘনত্ব। তাহলে আমরা সূত্রটা দিয়ে করি, আমরা জানি, আমরা জনসংখ্যার ঘনত্বের সূত্রটা আমরা কি জানি, যে জনসংখ্যার ঘনত্ব সমান মোট জনসংখ্যা ভাগ হচ্ছে আয়তন। জনসংখ্যা ভাগ হচ্ছে আয়তন, তার মানে আমরা ভাগের কাজ করব। তাহলে আমরা মোট জনসংখ্যা লিখি 1950 ভাগ হচ্ছে
15। এই ভাগটা আমরা রাফে করে নিব, ঠিক আছে? খাতার সাইডেও তোমরা করতে পারো বা খাতার পিছনে আমরা রাফটা করে নিতে পারি। তাহলে আমরা 15 দিয়ে ভাগ করবো 1950 কে। তাহলে 15 একে 15, 4, 5, 3, 15, 45 আর থাকে আমাদের 0, ঠিক আছে? তার মানে আমাদের কত আসলো 130, ঠিক আছে? তাহলে আমাদের গড় ঘনত্ব আসলো কত 130। আর এককটা আমরা কি লিখবো? জন বর্গ কিলোমিটার, জন পার বর্গ কিমি, ঠিক আছে? আমরা এককটা লিখবো জন পার বর্গ কিমি, ঠিক আছে? তাহলে জনসংখ্যার ঘনত্ব ক গ্রামে জনসংখ্যার ঘনত্ব, সুতরাং ক গ্রামে জনসংখ্যার ঘনত্ব 130 জন পার বর্গ কিমি। তাহলে একইভাবে আমরা খটা করব, জনসংখ্যার ঘনত্ব কত সেম আমরা খতে খ গ্রামের জনসংখ্যার ঘনত্বটা বের করব, ঠিক আছে? খ গ্রামের জনসংখ্যা, মোট আমাদের জনসংখ্যা কত ছিল খ গ্রামে? 1700 ছিল। খ গ্রামে আমাদের জনসংখ্যা ছিল 1700 আর আয়তন ছিল 25 বর্গ কিলোমিটার, ঠিক আছে? তাহলে আমরা ভাগ করি, তাহলে 1700 কে আমরা ভাগ দিব হচ্ছে 25 দিয়ে, দেখি আমাদের কত আসে। পাঁচ 6 30 শূন্য, হাতে আছে আমাদের 3, 6 6 গুণা 12, 13, 14, 15, 5, 6, 7। পাঁচ 40 শূন্য, হাতে আছে আমাদের 4, 8 2 গুণা 16, 17, 18, 19, 20। তাহলে আমাদের কত আসলো 68 জন পার বর্গ কিলোমিটার। তাহলে খ গ্রামের জনসংখ্যা আমাদের কত আসলো? খ গ্রামে আমাদের জনসংখ্যা ছিল 1700 আর আয়তন ছিল 25 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা ঘনত্ব হচ্ছে আমাদের 28 জন পার বর্গ কিমি, ঠিক আছে? তাহলে আমরা ক্ষয়ের সমাধান ক আর খ একই অঙ্ক, ঠিক আছে? একটা ক গ্রামে একটা খ গ্রামে। এবার আসো আমরা গ গ্রামে। দুটি গ্রামের জনসংখ্যার গড় ঘনত্ব কত? তাহলে আমাদের দুটি গ্রামের মোট জনসংখ্যা বের করব, তারপর আমরা হচ্ছে মোট আয়তন বের করে তারপর ভাগ করব আমরা। তাহলে লিখি আমরা গড় সমাধান। দুটি গ্রামের মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা আমাদের কত? 1950 যোগ হচ্ছে আমাদের 1700, ঠিক আছে? তাহলে আমাদের কত আসে? আমরা যোগ করি, 9 এর সাথে আমরা যদি 7 যোগ করি 16, 6, হাতে আছে আমাদের 1 জন। এবার আমরা লিখব মোট আয়তন, দুটি গ্রামের মোট আয়তন। তাহলে মোট আয়তন আমাদের কত? 15 আর হচ্ছে আমাদের 25 বর্গ কিমি। তাহলে 25 এর সাথে আমরা 15 যোগ করে 5 5 10 শূন্য, হাতে আছে আমাদের 1, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর সাথে 1 যোগ করলে 4, 40 বর্গ কিমি, ঠিক আছে? এবার দুটি গ্রামের জনসংখ্যার ঘনত্ব বের করব, তারপরে আমরা বের করব গড়, ঠিক আছে? আগে জনসংখ্যার ঘনত্ব বের করে নিই, তারপর আমরা করব গড়। গড়টা আমরা বের করি ভাগ করে। তাহলে বলেছে দুটি গ্রামের জনসংখ্যার গড় ঘনত্ব কত? দুটি গ্রামের জনসংখ্যার ঘনত্ব আমাদের কত আসছে?
ভাগ হচ্ছে 40। আমরা 40 দিয়ে আমরা ভাগ করে নিব। এটা আমরা রাফে করব। আমরা 9 দিয়ে দিই। 4 9 কত আমাদের 36। 40 থেকে 40 দশমিকে নামিয়ে আনবো আমরা 14। তার মানে আমাদের আসলো 91.25। ঠিক আছে, জন পার বর্গ কিমি। তাহলে আমরা দুটো গ্রামের জনসংখ্যার গড় ঘনত্বটা আমরা বের করতে পারলাম। ঠিক আছে, আর তুমি ক এবং খ দুটো গ্রামের দেওয়া আছে, ওই দুটো গ্রামের ঘনত্ব দুটো যোগ করে দুটো ভাগ করলেও হবে। ঠিক আছে, আর আমরা সাপোজ তোমার এখানে যদি খ গ্রামটা যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের এইভাবে পুরোটা করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা 2 নিয়মই হয়, তোমাদের যার যেভাবে সুবিধা তোমরা ওইভাবেই করবে। আমি পুরো ডিটেলসটা দেখিয়ে দিয়েছি যে দুইটা গ্রামে যদি থাকে তাহলে আমরা এইভাবেই করবো। ঠিক আছে, তোমাদের মাঝে মাঝে হয়তো বা ক আর গ এই দুইটা থাকবে, তখন তোমাকে এই নিয়মেই করতে হবে। ঠিক আছে, আর এখানে ক খ দুইটা আছে, সেক্ষেত্রে তুমি শর্টকাট ওইভাবেও করতে পারো। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, সৃজনশীলটা বুঝতে পেরেছো যে দুইটা গ্রামের আমরা মোট জনসংখ্যা বের করে মোট আয়তন বের করে তারপর ভাগ করব। আর আগেই যদি আমি ক এবং খ থেকে করতে পারি, ক এবং খ দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলেও হবে। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, সৃজনশীলগুলো বুঝতে পেরেছো, এবং আমাদের মেইন বইয়ের অঙ্কগুলো আমরা একটু প্র্যাকটিস করব আর বেশি বেশি করে আমরা সৃজনশীল করব। আশা করি আর কোনো সমস্যা থাকবে না। যদি তোমাদের সমস্যা থাকে পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি সুমাইয়া আফরোজ সিথি, আমিনুর রহমান গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষিকা। আমাদের যে পেজটা আছে আমিনুর রহমান গার্লস হাই স্কুল এবং নিউ হোলি চাইল্ড পাবলিক স্কুল, এই দুইটা পেজে তোমরা সাবস্ক্রাইবার করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমরা পাবে। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।